দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। সচিবালয়ের আগুন 10 ঘন্টার প্রচেষ্টায় নিভিয়েছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট, তদন্ত কমিটি গঠন। আশুলিয়ায় 6 তরুণের মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল চোকদার কারাগারে। আমরা তার ব্যাপারে যে প্রাথমিক তথ্য প্রমাণ সেটা আদালতকে জানিয়েছি, জানানোর পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশের উত্তরে কয়েক জেলায় শীতের তীব্রতা কমেনি, পঞ্চগড়ে এখনও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এবারে পুরো আয়োজন। সচিবালয়ে আগুনের ঘটনায় 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল মধ্যরাতে রাজধানীর সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের প্রচেষ্টায় সোয়া 6 ঘন্টা পরে এই আগুন নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি নিভতে সময় লাগে 10 ঘন্টা। সকালে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস জানিয়েছে রাত 1:52 আগুনের খবর পায় তারা। অতি দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য 8টি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়তে থাকে। সকাল 8টার দিকে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণের সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও একজন। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। 3 থেকে 4 টাকা না, আগুনটা 6 তলায় লাগছে, এগারোটা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। দর্শক, এই মুহূর্তে একটু বাড়তি তথ্য জানাতে চাই। সচিবালয়ের বাইরে অবস্থান করছেন মিজানুর রহমান, এই সহকর্মী। মিজান, সারাদিন তো আপনি এই ঘটনা পরম্পরা ফলো করেছেন। আগুনে সরকারের নথিপত্র পুড়ে যাওয়ার খবর আমরা পেয়েছি, ক্ষতি হয়েছে তেমনটা জানতে পেরেছি। এ বিষয়ে একটু তথ্য জানাবেন, আর বাড়তি কোনো কিছু যোগ করতে চাইলে সেটিও আপনি জানাতে পারেন। আমরা সকাল থেকে এখানে আছি এবং দেখেছি যে ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে আসলে এখানে কর্তৃপক্ষ তেমন কিছুই জানেনি। আমরা যদিও জানতে পেরেছি যে যেহেতু 7 নম্বর ভবনে বেশ কয়েকটি মন্ত্রণালয় আছে এবং সেখানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে সব কিছু বশীভূত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আপনি জানেন যে একটি মন্ত্রণালয়ে যে পরিমাণ নথি থাকে বা গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে সেটা আন্দাজ করে বলা খুবই কঠিন। এবং এটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা সকালে ব্রিফ করেছেন সেটাই, অর্থাৎ কর্তৃপক্ষ নতুন করে কোনো তথ্য সংবাদকর্মীদেরকে জানান নাই। তবে আমরাও ভেতরে যেহেতু প্রবেশ করতে পারিনি, কিন্তু বিভিন্ন মোবাইলের তথ্য, মোবাইলের ভিডিও এবং ভেতরে থাকা সেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিভিন্নভাবে যে আমাদের কাছে ভিডিওগুলো পাঠিয়েছে সেখানে আমরা দেখেছি যে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। যদি সেখানে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা নথি যদি থেকে থাকে তো খুব স্বাভাবিকভাবে সেটি থাকার আর কথা না, আমরা যেভাবে দেখেছি। এবং আপনি জানেন যে অগ্নিকাণ্ড প্রায় 6 ঘন্টা পরে নিয়ন্ত্রণে আসে, আপনি বুঝতেই পারছেন যে এই 6 ঘন্টা ধরে আগুন পুড়েছে এবং আমরা আগুনের লেলিহান শিখা দেখেছি রাতের বেলা। তো এখন ক্ষয়ক্ষতির পরিমাণটি আসলে তদন্ত কমিটি না বলা পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা কঠিন। তবে মন্ত্রণালয় যেহেতু পুড়ে গেছে সে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ আর অবশিষ্ট নেই, এতটুকু আমরা বলতে পারি। আর আরেকটি বিষয় আমরা দেখেছি যে যেহেতু তদন্ত কমিটি গঠন হয়ে গেছে, 7 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবেন। প্রতিবেদনের পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর আপনি জানেন যে যেহেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা সচিবালয়ের পক্ষ থেকে আমাদেরকে সেভাবে ব্রিফ করে খুব বেশি তথ্য জানানো হয়নি এবং আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সমন্বয়ে অন্যান্য উপদেষ্টারাও এখানে বৈঠকে বসেছেন। সে বৈঠকে দিনের যেহেতু একটি বড় ঘটনা, সচিবালয় প্রশাসনের প্রাণকেন্দ্র এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে অবশ্যই আলোচনা হবে এবং আমরা প্রত্যাশা করছি সংবাদ মাধ্যমের কর্মীরা যে সেখান থেকে যখন বৈঠক শেষ হবে এবং উপদেষ্টারা যখন বের হবেন তখন হয়তো তারা নতুন কোনো তথ্য জানাতে পারবেন। আর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে কেন্দ্রীয়ভাবে একটি কমিটি গঠন করা হয়েছে সেটা আমরা দুপুরের পরে জেনেছি এবং বিকেলের দিকে আমরা এটাও জেনেছি যে 7 নম্বর ভবনের যে শ্রম মন্ত্রণালয় আছে সেই
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে 5 সদস্যের, এবং সেখানেও দেখেছি যে লেখা আছে যে 7 কার্য দিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে। আর সকাল থেকে আমরা যেমনটা দেখেছিলাম যে সচিবালয়ের আশপাশের এই এলাকায় মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল, সেটা এখনও আছে, এবং সচিবালয়ের যে সামনের মূল সড়কটা সেটা এখনও পুরোপুরি খুলে দেওয়া হয়নি, সীমিত আকারে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে এখানে। এবং দূর দূরান্ত থেকে যে উৎসুক মানুষ বা বিভিন্ন, আপনি জানেন যে সচিবালয়ের আশপাশে এখানে সরকারি বেসরকারি বিভিন্ন অনেক দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর আছে, সেখানকার কিছু উৎসুক মানুষ কিন্তু এখানে এসে ভিড় করেছে, এবং তাদের মনেও কিন্তু একটা প্রশ্ন ছিল যে তারা বারবার বলছিলেন যে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ এই জায়গায় কিভাবে আগুন লাগলো, বা এখানে তো নিরাপত্তা বাহিনীর সবসময় সার্বক্ষণিক প্রস্তুত থাকে, কিভাবে হলো, তাদের মনেও একটা প্রশ্ন আছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন মানুষ লেখালেখি করছেন যে এই আগুনের ঘটনাটা কিভাবে হয়েছে বা আসলে উৎসটা কি। তবে এই উৎসের জন্য অবশ্যই আমাদের তদন্ত কমিটি যেটা হয়েছে সেই কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মিজানুর রহমান যোগ দিয়েছিলেন সচিবালয়ের সামনে থেকে, জানাচ্ছিলেন বাড়তি তথ্য। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির অনেক তথ্য প্রমাণ সচিবালয়ে রয়েছে, সেগুলো মুছে ফেলতেই এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগের দোসররা, এমনটাই অভিযোগ করলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এই অভিযোগ করেছেন তিনি। অতীত সরকারের বিভিন্ন অপকর্মকাণ্ড হর্ষের বিরোধিতা আছে, সেগুলোকে কোনো রকম সাক্ষী হিসাবে, এভিডেন্স হিসাবে যেন উপস্থাপন না করতে পারে, এই জন্য হয়তো তারা এটা করেছে, তাদের এজেন্ডা এটা করেছে। গণঅভ্যুত্থানের সময় 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় 6 জন তরুণের মরদেহ পোড়ানোর মামলায় মুকুল চোকদার নামে পুলিশের এক কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে 26 জানুয়ারি আবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। শুনানি শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, একই অভিযোগে কিশোরগঞ্জের মালেক নামে আরেক কনস্টেবলকেও আটক করা হয়েছে। এই মামলায় তাকেও গ্রেপ্তার দেখানো হবে। মুকুল চোকদার একজন কনস্টেবল, কিন্তু যেহেতু সেই ভয়াবহ ঘটনার সাথে সম্পৃক্ত, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাত্রই ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গতকালকে যেহেতু বন্ধের দিন ছিল, আজকে তাকে আদালতে সোপর্দ করা হয়, এবং আমরা তার ব্যাপারে যে প্রাথমিক তথ্য প্রমাণ সেটা আদালতকে জানিয়েছি, জানানোর পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তারা অন্তর্বর্তী সরকারকে প্রতিপক্ষ মনে করেন না। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তাক্ত মতিহার ও রিজভি আহমেদ 22 ডিসেম্বর 84 স্মরণে আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন। নজরুল ইসলাম খান আরও বলেন যে গণতন্ত্রের জন্য মানুষ লড়াই করেছে, তা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার নির্বাচনের আয়োজন করবে বলেও প্রত্যাশা করেছেন বিএনপির এই সিনিয়র নেতা। তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? তাহলে প্রতিপক্ষ তো না আমাদের। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন। বিগত 15.5 বছর যারা শাসন করেছে তারাই দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনা ডুমুরিয়া উপজেলার 18 মাইল মোড়ে উপজেলা জামায়াতের পথসভায় তিনি এমন অভিযোগ করেছেন। জামায়াতের আমির বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও সমাজ ও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এখনও। জামায়াত আমির আরও বলেছেন, এমন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যেখানে দুর্নীতিবাজ এবং দখলদারদের অস্তিত্ব থাকবে না। সাম্য ও ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন শফিকুর রহমান। এখন কেউ সুশীল সেজে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে তারা আসবে কি? আমি বলি, যারা গণহত্যা করেছে, গদিতে থাকার জন্য
দেশের মানুষের কিনা অস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুড়েছে, তারা কি এই দেশে রাজনীতি করার অধিকার রাখে? দেশি বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করতে প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন বিডিআর কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল আলম ফজলুর রহমান। সকালে বিজিবি সদর দফতরে ঢাকা ব্যাটালিয়নের সভাকক্ষে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গঠিত জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তারা বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য সেসব দেশে চিঠি দেওয়া হবে। নিরপেক্ষ এবং নির্মোহভাবে ঘটনার তদন্ত করা হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। জাতিকে অন্ধকার রেখে কাজ করা হবে না, বরং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিটি ধাপের অগ্রগতি জাতির জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। বিডিআর বিদ্রোহের ঘটনায় কোনো দেশকে এখনও চিহ্নিত করা হয়নি উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে দেশের বাইরেও প্রতিনিধি পাঠাবে বিডিআর কমিশন। যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, তার একটা পার্ট হলো যে আমাদের দেশের অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। এইসব ব্যক্তি 5 আগস্ট যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন। আমরা জানি এতটুকু যে দেশে নাই, এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয়, তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় 2 মাসের বকেয়া বেতনের দাবিতে আজ মহাসড়ক অবরোধ করেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল 10:30টার দিকে চন্দ্রা এলাকার হার্ডি ফ্যাশন কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে চন্দ্রা, নবীনগর, ঢাকা, টাঙ্গাইল ও জয়দেবপুর টাঙ্গাইল মহাসড়কের 2 পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ লাঠিচার্জ করে বেলা 12:30টায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল আবারও স্বাভাবিক হয়। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা এখন পর্যন্ত কমেনি। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছেন কৃষি শ্রমিক এবং স্বল্প আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। দিনাজপুরে ভোরের দিকে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার মধ্যে অনেক বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকাল 6টার দিকে দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। সকালে নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 12.3 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, শীতের খবর নিয়ে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, খেটে খাওয়া মানুষ তো এই শীতের প্রভাবে অনেকটাই বিপাকে পড়েছেন, জনজীবনে এক ধরনের প্রভাব তো রয়েছেই। কৃষিতে কেমন প্রভাব পড়ছে, আবহাওয়া অফিস বা কী বলছেন, সামগ্রিক পরিস্থিতি যদি একটু জানান। রুবায়েত, আপনি জানেন যে দিনাজপুর সহ দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী এই অঞ্চলটি একেবারেই হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ার কারণেই, ভৌগোলিকগত কারণেই এই অঞ্চলে শীতের প্রকোপটা বেশি থাকে। তার এই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরেই কিন্তু দিনাজপুরের যে সর্বনিম্ন তাপমাত্রা সকাল 6টায় আজকে রেকর্ড করেছে 12.5 ডিগ্রি, পরে আবার সকাল 9টায় সেটি আবার কমে গিয়ে 11.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরেই 11.2, 11.4, 11.5 এর মধ্যেই কিন্তু উঠানামা করছে। এর কারণেই এই অঞ্চলের যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছে। আমরা দেখেছি যে সকালবেলা যখন এই কনকনে ঠান্ডাটা থাকে তখন কিন্তু মানুষ তেমন কিন্তু রাস্তায় বের হয় না। তবে একটি আশার খবর হচ্ছে যে গত কয়েকদিন ধরে কিন্তু সকালেই কিন্তু সূর্য যখন দেখা দেয় তবে সূর্যের তাপটি একেবারে নিরুত্তাপ থাকে। তবে এটি ধীরে ধীরে যখন দুপুরের দিকে হয় তখন সূর্যের তাপমাত্রা একটু বাড়লেও বিকালে কিন্তু সূর্যের তাপমাত্রা একেবারে কমে যায়। অর্থাৎ এখনই কিন্তু সূর্য ডুবে যাওয়ার মতন অবস্থা, এখনো কিন্তু একটু ঠান্ডা অনুভূত হচ্ছে এবং ঠান্ডা যত রাত হবে তত কিন্তু ঠান্ডার মাত্রাটা বেড়ে যায়। এর কারণে এই অঞ্চলের যদি কৃষির কথা একটু বলি তাহলে কিন্তু বিশেষ করে আপনি জানেন যে এই অঞ্চলে আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ের
জানুয়ারির মাঝামাঝি সময়ের কিন্তু ইরি যে বোরো ধানের যে বীজতলা সেটি কিন্তু রোপণ করা হবে। সেই বীজতলা কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কিন্তু এই কনকনে ঠান্ডার কারণে কিছুটি প্রভাব পড়েছে, অর্থাৎ কিছু কিছু বীজতলা নষ্ট হয়েছে। তবে কৃষি অফিস বলছে যে যেহেতু সূর্য সকালের পর থেকেই দেখা যাচ্ছে এবং সারাদিন সূর্য থাকতে, তবে সেই সূর্যের কারণে বীজতলাটা তেমন ক্ষতি হবে না এবং সেটি রিকভার হয়ে যাবে বলে তারা আশা করছেন। রুবায়েত। উত্তরের জনপদ দিনাজপুর থেকে এই সহকর্মী সুলতান মাহমুদ যোগ দিয়েছিলেন, জানাচ্ছেন শীতের খবর। মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের দয়ের পাড়ার রতন আলীর মুদি দোকানের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। রতন আলীর বাবা আশরাফুল ইসলাম জানিয়েছেন, ফজরের নামাজ শেষে দোকান খুলতে গিয়ে ব্যাগের ভেতর দুটি লাল টেপে মোড়ানো জিনিস দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তিনি। তারা এগুলো উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ভয়ভীতি দেখানোর জন্যই বোমা সদৃশ বস্তু রেখে পালিয়ে যেতে পারে। রাজধানীর বাংলা মোটরে সাংবাদিকদের উপর হামলার অভিযোগে মানববন্ধন করেছেন কুষ্টিয়ার সাংবাদিকরা। আজ কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিক বৃন্দ ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় জেলার সর্বস্তরের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। গত রাত 10টার দিকে ভাড়া বাসা থেকে রুবিনা খাতুন নামের ওই কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ প্রাথমিক ধারণা হিসেবে পারিবারিক কলহের জেরে রুবিনা আত্মহত্যা করে থাকতে পারে বলে জানিয়েছে। বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনা স্বাভাবিক নয় মন্তব্য করে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এমন দাবি করেছেন। তিনি বলছেন, নির্বাচন ছাত্র জনতার আকাঙ্ক্ষার পথেই যাচ্ছে। স্বাধীনতা 53 বছরেও রাজতন্ত্রের অবসান হয়নি উল্লেখ করে ফুয়াদ বলেন, আগামীতে হবে নিউ জেনারেশনের পলিটিক্স। সচিবালয়ে যে আন্দোলন করছে, এই যে আওয়ামী সচিব লীগ, যার 80% গত 16 বছর দালালি করছে, রাতের ভোট করছে, চুরি ডাকাতি করে বিদেশে টাকা পাচার করছে, তারা সাডেনলি গণতন্ত্রী হয়ে গেছে, গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হয়ে গেছে। অতএব এখানে আসলে কি হচ্ছে সেটা সিরিয়াসলি স্ক্রুটিনাইজ করা দরকার এবং একটা কনক্লুশনে আমাদের আসা উচিত। আন্তর্জাতিক প্রসঙ্গ, এবার ইসরায়েলি হামলায় গাজায় 5 সাংবাদিক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকার মধ্য অঞ্চলের একটি হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় 5 জন সাংবাদিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, আল কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসাইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল আওদা হাসপাতালের কাছে ঘটনা কাভার করার সময় তাদের সম্প্রচার ভ্যানটি ইসরায়েলি বিমান হামলার শিকার হয়। এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। দর্শক, এই ছিল এখনকার মতো দীপ্ত সংবাদের আয়োজনে। সংবাদ শেষ করব, তবে প্রধান খবরের শিরোনাম জানিয়ে। সচিবালয়ের আগুন 10 ঘন্টার চেষ্টায় নিভিয়েছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট, তদন্ত কমিটি গঠন। আশুলিয়ায় 6 তরুণের মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল চোকদার কারাগারে। দেশের উত্তরে কয়েক জেলায় শীতের তীব্রতা কমেনি, পঞ্চগড়ে এখনও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দর্শক, এই ছিল এখনকার মতো। এখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।